হ্যালো স্টুডেন্ট, আজ আমরা প্রথমেই যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো যেসব বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং -2,1 ও -4,3 বিন্দু দিয়ে যায় তাদের সমীকরণ নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব, যেখানে আমরা জানব যে একটি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ কি হবে। দেখো, চিত্রে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে লাল কালারের, যেটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। বৃত্তটির কেন্দ্র অঙ্কন করলাম। এরপর আমি কেন্দ্র থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করলাম। তারপর কেন্দ্র থেকে ওয়াই অক্ষের উপর আরেকটি লম্ব অঙ্কন করলাম। আমি ধরে নিচ্ছি বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। তাহলে দেখো, আমার এই অংশটুকু হচ্ছে আলফা আর এই অংশটুকু হচ্ছে বিটা। তাহলে এই অংশটুকু কত হবে? এই অংশটুকু হবে আলফা, কারণ যেহেতু এই অংশটা আলফা, তাহলে এই অংশটাও আমার কি হবে? আলফা হবে। তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধ কত? না, এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আলফা। অর্থাৎ কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে তার কেন্দ্রের এক্স স্থানাঙ্ক যেটি হবে সেটি হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তটির সমীকরণ কি হবে? দেখো, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা এবং ব্যাসার্ধ হচ্ছে আলফা। তাহলে আমরা বলবো এই বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ তার স্কোয়ার, মানে এখানে ব্যাসার্ধ হচ্ছে আলফা, তাহলে আলফা স্কোয়ার। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার, ধরি বৃত্তটির সমীকরণ। যেহেতু বৃত্তটি আমার ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাই আমি বৃত্তটির সমীকরণ ধরে নিচ্ছি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার। ইমপ্লাইজ এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, একে যদি আমি ভেঙে ফেলি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ারকে ভাঙলে আমরা পাবো ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার। দেখো, উভয় দিক থেকে আমরা আলফা স্কোয়ারটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x আলফা মাইনাস 2 বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। এটার আমি নাম দিলাম 1 নম্বর। এবার দেখো, প্রশ্নে বলেছে যে বৃত্তটি -2,1 ও -4,3 বিন্দুগামী। তাহলে আমি বলতে পারবো যে এই 1 নং সমীকরণটি -2,1 ও -4,3 বিন্দুগামী। তাহলে আমরা লিখছি ইহা -2,1 এবং -4,3 বিন্দুগামী। তাহলে আমরা এবার কি করব? না, এবার এই -2,1 বিন্দুটি এই 1 নং সমীকরণে বসিয়ে দেবো। অর্থাৎ 1 নং সমীকরণে এক্স এর জায়গায় -2 এবং ওয়াই এর জায়গায় 1 বসাবো। আবার 1 নং সমীকরণটি -4,3 বিন্দুগামী। তাহলে আমরা তারপর আবার এক্স এর জায়গায় -4 আর ওয়াই এর জায়গায় 3 বসিয়ে দেবো। তাহলে আমরা প্রথমে 1 নং সমীকরণে -2,1 বিন্দুটি বসাই। তাহলে কি পাবো দেখি। না, লিখছি আমরা পাবো হচ্ছে এটা। দেখবে -2,1 যদি এই বিন্দুটা 1 নং সমীকরণে বসাও,
তাহলে এটা পাবে। এখান থেকে আমরা এটা লিখতে পারবো এটা নাম দিলাম আমরা 2 নম্বর। এবং এরপর আমরা 1 নং সমীকরণে -4,3 বিন্দুটি বসাই, অর্থাৎ 1 নং সমীকরণে x এর জায়গায় -4 আর y এর জায়গায় 3। তাহলে আমরা পাবো হচ্ছে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ 25 + 8 আলফা - 6 বিটা + বিটা স্কয়ার = 0। এটার নাম দিলাম 3 নাম্বার। এরপর আমরা এই 2 নাম্বার এবং 3 নাম্বার এই সমীকরণ দুটোকে সমাধান করব। সমাধান করার পর আমরা আলফা এবং বিটার মান পাবো। সেই আলফা এবং বিটার মান আমরা যদি এই 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিই তাহলেই আমরা নির্ণীয় বৃত্তের সমীকরণ পেয়ে যাব। 2 নং সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র টার্ম আছে আলফা দিয়ে, সেটি হলো 4 আলফা। আর 3 নং সমীকরণেও একটি মাত্র টার্ম আছে আলফা দিয়ে, সেটা হচ্ছে 8 আলফা। আমরা যদি এই 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ ব্যবহার করে আলফা টার্মটি কাটিয়ে দিতে পারি বা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা যে সমীকরণটি পাবো সেটি হচ্ছে বিটা দিয়ে। সেটিকে সমাধান করলে আমি বিটার মান পেয়ে যাব। এই 2 ও 3 নং সমীকরণের আলফাকে কাটানোর জন্য আমরা 2 নং সমীকরণকে 2 দ্বারা আর 3 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করব। 2 নং সমীকরণের প্রত্যেকটি পদকে 2 দ্বারা গুণ করলে এই 4 আলফা টার্মটি হয়ে যাবে 8 আলফা, এবং 3 নং সমীকরণের প্রত্যেকটি পদকে 1 দ্বারা গুণ করলে এই 8 আলফা টার্মটি হয়ে যাবে 8 আলফা। তারপর আমরা যদি বিয়োগ করে দিই 2 থেকে 3, তাহলে আলফা টার্মটি কেটে যাবে। চলো আমরা নেক্সট পেজে যাই। এখন 2 নং সমীকরণকে 2 দ্বারা ও 3 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 10 + 8 আলফা - 4 বিটা + 2 বিটা স্কয়ার = 0, এবং 3 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে আমরা পাবো 25 + 8 আলফা - 6 বিটা + বিটা স্কয়ার = 0। এবার যদি এদেরকে আমরা বিয়োগ করি তাহলে দেখবে এই +8 আলফা এবং -8 আলফা এই টার্ম দুটো কেটে যাবে। তাহলে আমরা পাবো -15 + 2 বিটা + বিটা স্কয়ার = 0। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ বিটা স্কয়ার + 2 বিটা -15 = 0। এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে আমরা পাবো হচ্ছে এটা = 0। ইমপ্লাইজ প্রথম দুটো টার্ম থেকে যদি আমি বিটা কমন নিই তাহলে আমরা পাবো বিটা * বিটা + 5। শেষ দুটো টার্ম থেকে আমরা যদি -3 কমন নিই তাহলে আমরা পাবো বিটা + 5 = 0। ইমপ্লাইজ আমরা লিখতে পারবো বিটা + 5 * বিটা - 3 = 0। তাহলে বিটা + 5 = 0 থেকে আমরা পাবো বিটা = -5, আর বিটা - 3 = 0 থেকে আমরা পাবো বিটা = 3। তাহলে আমরা লিখতে পারবো অতএব বিটা = 3, আর একটা ভ্যালু হচ্ছে -5। এরপর আমরা 2 নাম্বার বা 3 নাম্বার সমীকরণে একবার বিটা = 3 বসাবো, আর একবার বিটা = -5 বসাবো। তাহলেই আমরা আলফার মান পেয়ে যাব। আমরা একবার দেখে নিই। 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা, আর 3 নম্বর সমীকরণ হচ্ছে এটা। চলো নেক্সট পেজে যাই। এখন 2 নংয়ে বিটা = 3 বসিয়ে পাই। 2 নং সমীকরণে বিটা = 3 বসালে দেখবে আমরা পাবো 5 + 4 আলফা - 6 + 9 = 0।
ইমপ্লাইজ এখান থেকে আমরা পাবো 4 আলফা ইকুয়াল টু -8, ইমপ্লাইজ আলফা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে -2। আবার 2 নঙে বিটা ইকুয়াল টু -5 বসিয়ে পাই। 2 নঙে বিটা ইকুয়াল টু -5 বসালে আমরা পাবো 5 + 4 আলফা + 10 + 25 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ এখান থেকে আমরা পাবো 4 আলফা ইকুয়াল টু -40, ইমপ্লাইজ আলফা ইকুয়াল টু -10। অতএব আলফা ইকুয়াল টু -2 কখন? না যখন বিটা ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখব অতএব আলফা ইকুয়াল টু -2, বিটা ইকুয়াল টু 3। এবং আলফা ইকুয়াল টু -10 কখন পেয়েছি? না যখন বিটা ইকুয়াল টু -5। তাহলে আমরা লিখতে পারি এবং আলফা ইকুয়াল টু -10, বিটা ইকুয়াল টু -5। এরপর আমরা 1 নং সমীকরণে একবার আলফা ইকুয়াল টু -2, বিটা ইকুয়াল টু 3, আর একবার আলফা ইকুয়াল টু -10 এবং বিটা ইকুয়াল টু -5 বসিয়ে দেব। তাহলেই আমরা নির্ণেয় বৃত্তের সমীকরণ পেয়ে যাব। চলো আমরা দেখে নিই 1 নং সমীকরণটি আমার কি ছিল। না এটা ছিল আমার 1 নং সমীকরণ। এইখানে আলফা বিটার মানগুলো আমরা বসাবো। চলো আমরা আবার নেক্সট পেজে যাই। এখন 1 নঙে আলফা ইকুয়াল টু -2, বিটা ইকুয়াল টু 3 বসিয়ে পাই। কত পাবো? না পাবো x² + y² + 4x - 6y + 9 ইকুয়াল টু 0। এটা আমরা 4 নম্বর নাম দিলাম। আবার 1 নঙে আলফা ইকুয়াল টু -10, বিটা ইকুয়াল টু -5 বসিয়ে পাই x² + y² + 20x + 10y + 25 ইকুয়াল টু 0। এটা আমরা 5 নম্বর নাম দিলাম। এই 4 নং আর 5 নংই হলো নির্ণেয় বৃত্তের সমীকরণ। অতএব 4 নং ও 5 নং সমীকরণই নির্ণেয় সমীকরণ, বা লিখতে পারো নির্ণেয় বৃত্তের সমীকরণ। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, যদি 3x - 2y = 8 এবং 2x - y = 5 সরলরেখা দুটি একটি বৃত্তের দুটি ব্যাস বরাবর থাকে এবং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাহলে এর সমীকরণ নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। নোট, আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের কেন্দ্র এর নাম দিলাম ও। এরপর আমরা এই বৃত্তের দুটি ব্যাস অঙ্কন করলাম। এবার দেখো বৃত্তের ব্যাস দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর নাম কি? আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের ব্যাস দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি হলো বৃত্তের কেন্দ্র। অর্থাৎ যে কোনো বৃত্তের দুটি ব্যাস বা তার বেশি সংখ্যক ব্যাস যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটি হলো বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা লিখতে পারবো যে কোনো বৃত্তের দুটি ব্যাস যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটি হলো বৃত্তের কেন্দ্র। বা তোমরা বলতে পারো যে বৃত্তের দুটি বা তার বেশি ব্যাস সর্বদা বৃত্তের কেন্দ্রে ছেদ করে। তাহলে তোমাকে যদি দুটো ব্যাসের সমীকরণ দেয়, অর্থাৎ কোনো বৃত্তের দুটো ব্যাসের সমীকরণ দেয়, তাহলে সেই সমীকরণ দুটি সমাধান করে তোমরা যে মান পাবে সেটি হবে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার দেওয়া আছে বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ। প্রথমটি হলো 3x - 2y = 8, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। আর দ্বিতীয়টি হলো 2x - y = 5, এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। যেহেতু এই দুটি হচ্ছে বৃত্তের ব্যাসের সমীকরণ, তাই এই দুটো সমীকরণকে সমাধান করলে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব।
এখন 1 নং ও 2 নং সমীকরণ সমাধান করে পাই। তোমরা সমাধানটি রাফে করবে। আমরা সমাধান করলে পাবো x = 2 আর y = -1। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2, -1। এবার আমরা একটি চিত্র অঙ্কন করি। আমি প্রথমে x অক্ষ তারপর y অক্ষ অঙ্কন করলাম, যারা পরস্পরকে মূল বিন্দু ও তে ছেদ করেছে, যার স্থানাঙ্ক হচ্ছে 0,0। এবার দেখো প্রশ্নে তোমাকে বলেছে যে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। আবার আমরা পেয়েছি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 2, -1। তাহলে এই 2, -1 বিন্দুটি কোন পাদে অবস্থিত? না, 2, -1 বিন্দুটি হচ্ছে চতুর্থ পাদে অবস্থিত। তাহলে বৃত্তটি হচ্ছে চতুর্থ পাদে x অক্ষকে স্পর্শ করেছে। তাহলে যদি আমরা বৃত্তটি অঙ্কন করি তাহলে বৃত্তটি চতুর্থ পাদে অবস্থিত এবং x অক্ষকে স্পর্শ করেছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি সবুজ কালারের বৃত্তটি চতুর্থ পাদে অবস্থিত এবং সেটি x অক্ষকে স্পর্শ করেছে। বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2, -1। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র অঙ্কন করলাম এবং এর স্থানাঙ্ক লিখলাম 2, -1। এরপর এই কেন্দ্র থেকে আমরা x অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে এই 2, -1 বিন্দুতে আসতে গেলে আমাকে প্রথমে মূলবিন্দু ও থেকে x অক্ষ বরাবর 2 একক দূরত্ব আসতে হবে, অর্থাৎ এই দূরত্বটা আসতে হবে, এটা হচ্ছে 2 একক। তারপর y অক্ষ বরাবর, অর্থাৎ y' অক্ষ বরাবর বলতে পারো, আমাকে -1 একক দূরত্ব আসতে হবে। তাহলে আমরা লিখতে পারবো যে এই দূরত্বটা হলো 2 একক আর এই দূরত্বটা হলো -1 একক। তাহলে আমরা বলতে পারি যে এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 1 একক। এক্ষেত্রে তোমাদের মনের মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে যে চিত্রে আমি দেখতে পাচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে -1 একক, তাও আমি কেন শুধু বৃত্তের ব্যাসার্ধ 1 একক বলছি? কারণ যখন আমরা কোনো দৈর্ঘ্য বোঝাই সেটা সবসময় পজিটিভ মানই বোঝায়। এক্ষেত্রে চিত্রে আমি দেখতে পাচ্ছি বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে -1 একক, কিন্তু আমি যখন বলবো যে বৃত্তের ব্যাসার্ধ কত, তা বলবো আমি 1 একক। তুমি যদি -1 একক বলো তাহলেও কিন্তু কোনো ভুল নেই। তাহলে আমি বলতে পারি যে অতএব বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 1 একক। তাহলে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম 2, -1 এবং বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 1 একক। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণীয় বৃত্তের সমীকরণ x - 2 তার হোল স্কোয়ার প্লাস y -1 তার হোল স্কোয়ার, মানে y + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। আর মানে বৃত্তের ব্যাসার্ধ, এখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, তাই আমরা লিখবো ইকুয়াল টু 1 স্কোয়ার। দিস ইমপ্লাইজ x - 2 তার হোল স্কোয়ারকে আমরা ভাঙলে পাবো x² - 4x + 4 প্লাস y + 1 তার হোল স্কোয়ারকে আমরা ভাঙলে পাবো y² + 2y + 1 ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে যোগ বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে x² + y² - 4x + 2y + 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা নির্ণীয় বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি বৃত্ত x = 0, y = 0 এবং x + y = 1 সরলরেখা তিনটিকে স্পর্শ করে। যদি বৃত্তটির কেন্দ্র প্রথম পাদে অবস্থিত হয় তবে দেখাও যে এরকম দুটি বৃত্ত সম্ভব এবং তাদের সমীকরণ নির্ণয় করো। এগুলির মধ্যে যে বৃত্তটি ওই তিনটি সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজের মধ্যে অন্তর্লিখিত তা নির্দেশ করো। অ্যান্সার, আমরা জানি যে x = 0 বলতে বোঝায় y অক্ষ এবং y = 0 বলতে বোঝায় x অক্ষ। আরেকটি সরলরেখার সমীকরণ দেওয়া হয়েছে
যেটি হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, একে আমরা 1 নম্বর নাম দিলাম। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 ইকুয়াল টু 1। এরপর আমরা এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 এবং এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 ইকুয়াল টু 1, এই তিনটি সরলরেখার চিত্র অঙ্কন করব। আমি প্রথমে এক্স অক্ষ অঙ্কন করলাম। এক্স অক্ষ মানে ওয়াই ইকুয়াল টু 0। আমি প্রথমে এক্স অক্ষ অঙ্কন করলাম, যার নাম দিলাম এক্স এক্স ড্যাশ। তারপর ওয়াই অক্ষ অঙ্কন করলাম, যার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। ওয়াই অক্ষ নাম দিলাম ওয়াই, ওয়াই ড্যাশ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে মূল বিন্দু ওতে ছেদ করেছে। এরপর আমরা এই 1 নং সরলরেখার লেখচিত্র অঙ্কন করব। আমরা দেখতে পাচ্ছি 1 নং সরলরেখাটি এক্স অক্ষকে 1,0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0,1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে 1 নং সরলরেখার লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, তাহলে আমরা পাবো হচ্ছে এইরকম একটি লেখচিত্র, যেটি আমরা লাল কালার দ্বারা চিহ্নিত করলাম। এই লাল কালারের সরলরেখাটির নাম দিলাম আমি 1 নম্বর। এরপর আমরা একটি বৃত্ত অঙ্কন করব, যেটি এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 এবং 1 নং সরলরেখাকে স্পর্শ করবে। তাহলে দেখো, বৃত্তটি যদি আমি এই ত্রিভুজের ভেতরে অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং 1 নং সরলরেখাকে স্পর্শ করবে। তাহলে বৃত্তটি এরকম হবে। দেখো, সবুজ রঙের বৃত্তটি এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 এবং 1 নং সরলরেখাকে স্পর্শ করেছে। এই বৃত্তটির একটি কেন্দ্র অঙ্কন করলাম। এবার তুমি যদি আরো ভালোভাবে চিন্তা করো, তাহলে দেখবে আরো একটি বৃত্ত অঙ্কন করা যাবে, যে বৃত্তটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং 1 নং সরলরেখাকে স্পর্শ করবে। তাহলে ভাবো বৃত্তটি কোথায় অবস্থিত হতে পারে। দেখো, বৃত্তটি যদি আমি এইখানে অঙ্কন করি, তাহলেও বড় বৃত্তটিও এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং 1 নং সরলরেখাকে স্পর্শ করেছে। আমি বড় বৃত্তটির কেন্দ্র অঙ্কন করলাম। আমি এবার ধরে নেব যে দুটো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এ কমা এ। কেন এ কমা এ ধরব? কারণ বৃত্তটি বা বলতে পারি বৃত্ত দুটি উভয় অক্ষকেই স্পর্শ করেছে। আমরা জানি যে কোনো বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করলে তার কেন্দ্রের স্থানাঙ্ক এ কমা এ, অর্থাৎ এক্স স্থানাঙ্ক যা হবে ওয়াই স্থানাঙ্ক তাই হবে। তাহলে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি ছোট বৃত্তের ক্ষেত্রে হচ্ছে এ কমা এ, আবার বড় বৃত্তের ক্ষেত্র এ কমা এ। তোমার মনে এখানে প্রশ্ন জাগতে পারে, ছোট বৃত্তের ক্ষেত্র এ কমা এ কেন্দ্রের স্থানাঙ্ক, আবার বড় বৃত্তের ক্ষেত্র এ কমা এ কেন্দ্রের স্থানাঙ্ক, কিভাবে সম্ভব? এক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করে এর মান নির্ণয় করব, তখন তুমি এর দুটি মান পাবে। এর কটা মান পাবে না, এর দুটো মান পাবে। একটি মান হবে বড় আর একটি মান হবে ছোট। ছোট মানটি ছোট বৃত্তের কেন্দ্রকে নির্দেশ করবে, আর বড় মানটি বড় বৃত্তের কেন্দ্রকে নির্দেশ করবে। তাহলে আমরা লিখে ফেলি যে যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করেছে, তাই ধরি বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক এ কমা এ। এরপর আমরা বড় বৃত্তের কেন্দ্র থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করলাম, যেটি সবুজ কালার দ্বারা নির্দেশ করছে। তাহলে এই সবুজ কালারের সরলরেখাটির দৈর্ঘ্য কত হবে? দেখো, সবুজ কালারের সরলরেখাটির দৈর্ঘ্য হবে হচ্ছে এ একক। কারণ এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এ কমা এতে যেতে গেলে আমাকে 0 থেকে প্রথমে এ একক দূরত্ব যেতে হবে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর। তারপর ধনাত্মক ওয়াই অক্ষ বরাবরও
আমাকে এ একক দূরত্ব যেতে হবে। তাই বড় বৃত্তটির ব্যাসার্ধ হবে এ একক। অবশ্য ছোট বৃত্তের ব্যাসার্ধ এ একক হবে। এর মান ছোট বৃত্তের ক্ষেত্রে আলাদা হবে, বড় বৃত্তের ক্ষেত্রে আলাদা হবে। তাহলে আমরা আবার লিখে ফেলি যে এবং ব্যাসার্ধ হচ্ছে এ একক। এরপর তুমি যদি চিত্রটি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে 1 নং সরলরেখাটি উভয় বৃত্তের স্পর্শক, অর্থাৎ 1 নং সরলরেখাটি উভয় বৃত্তকে স্পর্শ করেছে। এরপর আমি বড় বৃত্তের কেন্দ্র থেকে 1 নং সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করলাম, যেটি পিঙ্ক কালার দ্বারা নির্দেশ করছে। যেহেতু 1 নং সরলরেখাটি স্পর্শক, তাই এই পিঙ্ক কালারের সরলরেখাটি হবে 1 নং সরলরেখার উপর লম্ব, অর্থাৎ এই কোণটির মান হবে 90 ডিগ্রি। এবং চিত্র থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে এই পিঙ্ক কালারের রেখাটি হলো বড় বৃত্তের ব্যাসার্ধ। তাই পিঙ্ক কালারের রেখাটির দৈর্ঘ্য হবে এ একক। তাহলে দেখো আমরা লিখতে পারবো যে বৃত্তের কেন্দ্র এ থেকে 1 নং সরলরেখার দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব এ থেকে x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। অতএব এ থেকে x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্ব বা দূরত্ব আমরা লিখতে পারবো মড এ প্লাস এ মাইনাস 1 বাই রুট এক্স এর সহগ হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, প্লাস ওয়াই এর সহগ হচ্ছে 1, তাহলে প্লাস 1 স্কোয়ার, ইকুয়াল টু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে এ। দিস ইমপ্লাইজ, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো মড 2a মাইনাস 1 বাই রুট 2 ইকুয়াল টু এ। আমরা জানি যে মড তুলতে গেলে উভয় দিকে বর্গ করতে হয়, বা মড তুললে যে কোনো একদিকে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে আমরা লিখবো হচ্ছে ইমপ্লাইজ 2a মাইনাস 1 বাই রুট 2 ইকুয়াল টু প্লাস মাইনাস এ। এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। এরপর আমরা এই 2 নাম্বার থেকে একবার প্লাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করলে এর মান পাবো, আর একবার মাইনাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করলে আরেকটি এর মান পাবো। অর্থাৎ এখান থেকে আমরা এর দুটি মান পাবো, যেটা ডিফারেন্ট, অর্থাৎ আলাদা আলাদা। তাহলে আমরা প্রথমে লিখি যে প্লাস চিহ্ন নিয়ে পাই। প্লাস চিহ্ন নিয়ে লিখলে আমরা পাবো 2a মাইনাস 1 বাই রুট 2 ইকুয়াল টু প্লাস এ। আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ 2a মাইনাস 1 ইকুয়াল টু রুট 2a। এরপর আমরা যদি এগুলোকে সব বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ 2a মাইনাস রুট 2a ইকুয়াল টু 1। ইমপ্লাইজ এবার যদি আমরা এ কমন নিই তাহলে আমরা লিখব a ইন্টু 2 মাইনাস রুট 2 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ a ইকুয়াল টু 1 বাই 2 মাইনাস রুট 2। এবার এটাকে যদি আমরা কোঅর্ডিনেশন করি, অর্থাৎ লব এবং হরকে 2 প্লাস রুট 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো ইমপ্লাইজ a ইকুয়াল টু হাফ ইন্টু 2 প্লাস রুট 2। এবার আমরা মাইনাস চিহ্ন নিয়ে আবার ক্যালকুলেশন করব। তাহলে আমরা লিখছি মাইনাস চিহ্ন নিয়ে পাই 2a মাইনাস 1 বাই রুট 2 ইকুয়াল টু মাইনাস এ। দিস ইমপ্লাইজ আমরা কোনাকুনি গুণ করলে পাবো 2a মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস রুট 2a। এরপর যদি আমরা এগুলোকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ 2a প্লাস রুট 2a ইকুয়াল টু 1। এরপর যদি আমরা a কমন নিই তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ a ইন্টু 2 প্লাস রুট 2 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ
এ ইকুয়াল টু 1/2 প্লাস √2। এবার এটাকে যদি আমরা কোঅর্ডিনেশন করি, অর্থাৎ লব এবং হরকে 2 মাইনাস √2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো এ ইকুয়াল টু 1/2 ইন্টু 2 মাইনাস √2। তাহলে দেখো এর দুটি মান পেলাম। একটি মান হচ্ছে 1/2 ইন্টু 2 প্লাস √2, আর একটি মান হচ্ছে 1/2 ইন্টু 2 মাইনাস √2। তাহলে কোন মানটি ছোট? তাহলে দেখো এই মানটি হচ্ছে ছোট। তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রে এর মান হবে 1/2 ইন্টু 2 মাইনাস √2, আর বড় বৃত্তের ক্ষেত্রে এর মান হবে 1/2 ইন্টু 2 প্লাস √2। আমরা প্রথমেই ধরেছিলাম যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, এ, আর আমরা ব্যাসার্ধ পেয়েছিলাম a একক। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব নির্ণীয় বৃত্তের সমীকরণ x মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, যেখানে a ইকুয়াল টু 1/2 ইন্টু 2 প্লাস মাইনাস √2। অর্থাৎ এর যে দুটো মান পেয়েছি আমরা সেটা একসঙ্গে লিখে দিলাম প্লাস মাইনাস দিয়ে। অতএব এইরকম দুটি বৃত্ত সম্ভব। যখন এর মান প্লাস চিহ্ন দিয়ে লিখব তখন একটি বৃত্ত, যেটি বড় বৃত্ত চিত্রে, আবার এর মান যখন মাইনাস চিহ্ন দিয়ে লিখব তখন আমরা ছোট বৃত্তটি পাব। তাহলে আমরা বলতে পারবো যে দুটি বৃত্তের মধ্যে যে বৃত্তটি প্রদত্ত তিনটি সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজের মধ্যে অন্তর্লিখিত তার ব্যাসার্ধ হলো এ ইকুয়াল টু ছোট বৃত্তের ব্যাসার্ধটা। ছোট বৃত্তের ক্ষেত্রে এর মান কত? ছোট বৃত্তের ক্ষেত্রে এর মান হলো 1/2 ইন্টু 2 মাইনাস √2। তাহলে আমার প্রশ্নটির উত্তর কমপ্লিট হলো। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, যেসব বৃত্ত y অক্ষকে মূল বিন্দু থেকে +4 একক দূরত্বে স্পর্শ করে এবং x অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্যের যা ছিন্ন করে তাদের সমীকরণ নির্ণয় করো। দেখাও যে প্রদত্ত শর্তে দুটি বৃত্ত থাকতে পারে। অ্যান্সার, আমরা প্রথমে একটি রাফ চিত্র অঙ্কন করব। তার জন্য আমি প্রথমে x অক্ষ অঙ্কন করলাম, যার নাম দিলাম x ড্যাশ। তারপর y অক্ষ অঙ্কন করলাম, যার নাম দিলাম y ড্যাশ। x অক্ষ এবং y অক্ষ পরস্পরকে মূল বিন্দু ও তে ছেদ করেছে, যার স্থানাঙ্ক আমরা জানি 0,0। এরপর আমি বৃত্তটি অঙ্কন করব, যে বৃত্তটি y অক্ষকে মূল বিন্দু থেকে +4 একক দূরত্বে স্পর্শ করে এবং x অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্যের যা ছিন্ন করে। তাহলে দেখো আমার বৃত্তটি হবে এইরকম, যার কেন্দ্র অঙ্কন করলাম। এবার দেখো বৃত্তটি y অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করেছে সেই স্পর্শ বিন্দুটির দূরত্ব মূল বিন্দু ও থেকে কত একক? 4 একক। আর x অক্ষ থেকে যে জ্যাটি ছিন্ন করেছে, অর্থাৎ x অক্ষ থেকে যে দৈর্ঘ্যের জ্যা ছিন্ন করেছে সেটি হলো 6 একক। আশা করি তোমরা চিত্রটি ভালোভাবে বুঝতে পারলে। তাহলে ও বিন্দু থেকে স্পর্শ বিন্দু অবধি দূরত্বটি হবে 4 একক। তাহলে আমরা স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারবো 0,4 একক। এরপর আমরা বৃত্তের কেন্দ্র থেকে x অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করলাম। তারপর মূল বিন্দু ও থেকে x অক্ষের উপর যে লম্বটি অঙ্কন করেছি তার পাদবিন্দু পর্যন্ত দূরত্বটা আমি ধরে নিচ্ছি a একক। তাহলে মূল বিন্দু ও থেকে এই দূরত্বটা হবে a একক, এটা ধরে নিলাম। এবার দেখো যেহেতু
বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে এবং মূল বিন্দু থেকে স্পর্শবিন্দুর দূরত্ব হচ্ছে 4 একক, তাহলে এই লম্বের দূরত্বটা হবে হচ্ছে 4 একক। তাহলে আমরা লিখতে পারবো যে এই দূরত্বটা হচ্ছে 4 একক। তাহলে আমরা বলতে পারবো যে বৃত্তের কেন্দ্রটির স্থানাঙ্ক হচ্ছে a,4। এরপর বৃত্তের কেন্দ্র এবং স্পর্শ বিন্দুটিকে আমি যোগ করলাম। যেহেতু এখানে ওয়াই অক্ষটা হচ্ছে স্পর্শক এবং আমরা জানি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সবসময় হচ্ছে লম্ব হবে, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর দৈর্ঘ্য কত হবে? যেহেতু এটা হচ্ছে এ একক, তাহলে ওর দৈর্ঘ্যটাও হবে হচ্ছে এ একক। তাহলে দেখো আমরা বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে গেলাম এ একক। এবার দেখো প্রশ্নে বলা ছিল যে এক্স অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্যের জ্যা ছিন্ন করে। তাহলে যে জ্যাটি ছিন্ন করেছে তার দৈর্ঘ্য কত? না, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হবে 6 একক। তাহলে আমরা যেটি অঙ্কন করলাম সেটি এবার লিখে ফেলি। যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে 4 একক দূরে স্পর্শ করে, তাই ধরি বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক a,4। অতএব বৃত্তটির ব্যাসার্ধ হবে এ একক। যেহেতু বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক a,4 এবং বৃত্তটির ব্যাসার্ধ এ একক, তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণীয় বৃত্তের সমীকরণ x মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার মানে এ স্কোয়ার, ইমপ্লাইজ x মাইনাস এ তার হোল স্কোয়ার, একে যদি আমরা ভাঙি তাহলে পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, আর y মাইনাস 4 তার হোল স্কোয়ারকে আমরা ভাঙলে পাবো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু এ স্কোয়ার। এবার দেখো উভয় পক্ষ থেকে এই স্কোয়ার কেটে গেল, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাকে যদি আমরা লিখি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার দেখো প্রশ্নে বলেছে যে এক্স অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্যের জ্যা ছিন্ন করে। আমরা জানি যে এক্স অক্ষ থেকে যে জ্যাটি ছিন্ন করবে তার যে দৈর্ঘ্য হবে তার সূত্র হচ্ছে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এক্ষেত্রে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এখানে দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কত? এখানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a,4। তাহলে এক্ষেত্রে এক্স অক্ষ থেকে যে দৈর্ঘ্যের জ্যা ছিন্ন করেছে তার দৈর্ঘ্য হবে 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস সি। সি মানে হচ্ছে ধ্রুবক পদ, এখানে হচ্ছে সি কত? 16, তাই আমরা লিখবো স্কোয়ার মাইনাস 16। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা লিখতে পারবো, আমরা জানি এক্স অক্ষের উপর ছেদাংশের দৈর্ঘ্য 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 16। শর্তানুসারে তাহলে আমরা কি লিখতে পারবো? না, 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 6 একক, কারণ প্রশ্নে বলে দিয়েছে যে এক্স অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্যের একটি জ্যা ছিন্ন করে। দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা লিখতে পারবো দেখো 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 36। আমরা কি করলাম? না
এক্ষেত্রে উভয় পক্ষকে কি করলাম না বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করলে আমরা এটা পেলাম। ইমপ্লাইজ এবার যদি আমরা উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো a স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 9। ইমপ্লাইজ a স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো 25। দিস ইমপ্লাইজ a ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস 5। তাহলে দেখো এর মান আমি এখানে দুটো পেলাম, তাহলে এর একটা মান পেলাম 5 আর এর আর একটা মান পেলাম -5। তাহলে এই এর মানটি আমরা যদি এই 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা এর মান 5 বসালে একটি সমীকরণ পাবো, আর একবার -5 বসালে আমরা আরেকটি বৃত্তের সমীকরণ পাবো। তাহলে আমরা কটি বৃত্তের সমীকরণ পেলাম এক্ষেত্রে না, আমরা এক্ষেত্রে দুটি বৃত্তের সমীকরণ পেলাম। তাই আমরা লিখতে পারবো যে যেহেতু এর দুটি মান পাওয়া যায় তাই এক্ষেত্রে দুটি বৃত্ত পাওয়া যাবে। অতএব নির্ণেয় বৃত্ত দুটির সমীকরণ, অর্থাৎ এর মান আমরা একবার 5 আর একবার -5 কোথায় বসাবো, 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এর মান যদি প্রথমে 5 বসাই তাহলে 1 নং থেকে আমরা পাবো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। এবং এর মান যখন আমরা -5 বসাবো তখন 1 নং থেকে পাবো আমরা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। এটাই আমার হচ্ছে অ্যান্সার। এরপর আমরা একটি নোট পড়ে নিই। দেখো এক্ষেত্রে দুটো বৃত্ত হয়েছে, একটা বৃত্ত তো আমরা অঙ্কটি করার সময় অঙ্কন করেছিলাম যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 5 একক, অর্থাৎ এর মান হচ্ছে 5। তাহলে আর একটি বৃত্ত কেমন হবে, অর্থাৎ সেক্ষেত্রে এর মান আমার হবে হচ্ছে -5, অর্থাৎ আরেকটি বৃত্ত দেখো এইরকম হবে। এক্ষেত্রে দেখো এ ইকুয়াল টু হচ্ছে -5, অর্থাৎ এক্ষেত্রে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে -5 একক।